নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের 9ম পর্ব। বলবার মতো বাঘের গল্প তো একরকম শেষ করেছি। এখন জঙ্গলের অন্য দু একটি জানোয়ারের কথা বলবো। সে সম্বন্ধে বেশি গল্পের সঞ্চয় আমার নাই, কারণ সেগুলোতে বৈচিত্র্য খুব কম। হরিণের কথাই আগে বলি। গল্প বলতে বসে সব প্রথমেই বলেছি যে হরিণের সম্বন্ধে দু একটা গল্প বলবার ইচ্ছা আছে। ময়ূরভঞ্জের জঙ্গলে সচরাচর 3 রকম হরিণ দেখতে পাওয়া যায়: সম্ভর, চিত্র হরিণ বা চিতল, আর কুটারি। ভারতবর্ষে যত রকম হরিণ আছে তার মধ্যে সম্ভর হচ্ছে সবচেয়ে বড় জাতের। একটা পূর্ণ বয়সের পুরুষ সম্ভরের আকার একটা মাঝারি আকারের ঘোড়ার মতো হবে। এদের শিংগুলো ডালপালা দেওয়া, বড় আর খুব শক্ত। হরিণের স্বভাব খুব ভীরু বলে সকলে জানে, কিন্তু এই জাতের পুরুষ হরিণগুলো নিতান্ত ভীরু স্বভাবের নয়। আক্রান্ত হলে তারা লড়তে প্রস্তুত হয়। তা বলে এ নয় যে রয়্যাল টাইগার দ্বারা আক্রান্ত হলে লড়াই করবার জন্য দাঁড়িয়ে যায়। এদের গায়ের রং পাটকিলে, গায়ে মোটা মোটা লোম। তোমরা যদি আলিপুর পশুশালায় যাও তাহলে সম্ভর দেখতে পাবে। চিত্র হরিণ তোমরা সকলেই দেখেছ, তার আকৃতির কথা আর বলতে হবে না। কুটারি একরকম ছোট জাতের হরিণ। একে ওই দেশে বনছেড়িও বলে, কারণ আকারে এগুলো ছাগলের চেয়ে বড় হয় না। এদেরও গায়ের রং পাটকিলে, তবে সম্ভরের মতো অত ঘন রং নয়। কৃষ্ণসার হরিণ ময়ূরভঞ্জে নাই। আরেক রকম হরিণ জাতীয় অতিশয় সুন্দর ছোট জানোয়ার ময়ূরভঞ্জের জঙ্গলাবৃত পর্বতে দেখা যায়, যদিও তারা সংখ্যায় খুব কম। উঁচুতে এরা 10-11 ইঞ্চির বেশি হয় না। এই হরিণের ওই দেশি নাম গেন্ডুয়া হরিণ। এর ইংরাজি নাম মাউস ডিয়ার বা মূষা হরিণ। এদের শরীরের গঠন কতকটা ইন্দুরের মতো বলেই বোধ হয় ওই নাম দেওয়া হয়েছে। দেখলে হঠাৎ হরিণ বলে বোধ হয় না। দেহের গঠন অতি সুকুমার এবং রঙের বৈচিত্র্য মনোহর। দেখলেই কোলে তুলে নিতে ইচ্ছা হয়। শুনেছিলাম এই জানোয়ার বেশ পোষ মানে, কিন্তু আমার অদৃষ্টে এই সুন্দর জীবটিকে পোষা ঘটেনি। কখনো জীবিত অবস্থায় একে পাইনি। একবার একটি এই জাতীয় হরিণকে ধরতে চেষ্টা করে বড়ই পরিতাপের কারণ ঘটেছিল। সেটা বলছি। পাহাড়ের ভিতর গভীর জঙ্গলে একটা ছোট বেড় শিকার করাচ্ছি। মাচান করবার সময় ছিল না। আমি মাটিতেই দাঁড়িয়েছি। বিটে শিকার করবার মতো কিছুই পাওয়া গেল না। বিটাররা যখন একেবারে কাছে এসে পড়েছে তখন দেখলাম এই জাতীয় 5-6টি জানোয়ার আমার চারদিকে লাফাচ্ছে। 2-একবার লাফিয়ে সবগুলোই বনের মধ্যে অদৃশ্য হলো। ইচ্ছা করলে 2-একটাকে মারতে পারতাম, কারণ ছটরা দেওয়া কার্তুজ ভরা সাদানুলি বন্দুকও একটা তখন আমার সঙ্গে ছিল, কিন্তু আমার মারতে ইচ্ছা হলো না। আমার সামনে প্রায় 40 ফুট দূরে একটা গাছ ছিল, আর তার কাছে কোনো ঝোপ ছিল না। একটা হরিণকে ওই গাছের নিচে লাফাতে দেখলাম। তারপরে আর তাকে দেখতে পেলাম না। মনে করলাম হরিণটি গাছের ওপাশে লুকিয়েছে। বিটাররা আসলেই তাদের গাছটাকে ঘেরাও করে হরিণকে ধরতে বলবো। বিটাররা আসতেই তাদের ওই কথা বললাম। তারা সাবধানে গাছটার একটু দূর থেকে চারপাশ ঘেরাও করে এগিয়ে গেল, কিন্তু হরিণ দেখতে পেল না। আমি আশ্চর্য হলাম, কারণ আমি গাছের উপরে নজর রেখেছিলাম। গাছের গোড়া থেকে হরিণ অন্যদিকে সরে গেল নিশ্চয় দেখতে পেতাম। সে জায়গাটা এমনই পরিষ্কার ছিল। তখন একজন বিটার গাছের গুড়ির চারপাশে ঘুরে দেখতে দেখতে বলল, গেন্ডুয়া এই গাছেই আছে। গুড়িটা ফোপরা, আর মাটির কাছে গুড়িটাতে একটা ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে গেন্ডুয়া ফোপরার মধ্যে ঢুকেছে। আমি কাছে গিয়ে দেখলাম যে তাই বটে।
আরও দেখলাম যে মাটি থেকে প্রায় 2 ফুট উঁচুতে গুড়িতে আরেকটা ছিদ্র আছে, যার ভিতর দিয়ে ওই ছোট জানোয়ারটি বেরিয়ে আসতে পারবে। 2টা ফুটোতেই চোখ লাগিয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু গুড়িটা মোচড়ানো মতো থাকায় ফোপড়ার ভিতরটা দেখতে পেলাম না। ওপরের ছিদ্রতে কান লাগিয়ে শোনায় নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। ছিদ্র 2টাতে কাঠ পুড়ে দিয়ে তাড়া দেওয়ার অনেকবার চেষ্টা করাতেও সে কিছুতেই বেরুলো না। আর কাঠ দেওয়াতে আরও ভালো করে বোঝা গেল যে ফোপড়ার ভিতরটা সরল নয়, প্যাঁচালো। তখন একজন বিটার "আমি হরিণ বার করে দিচ্ছি" এই কথা বলে কতগুলো শুকনো ডাল আর পাতা এনে নিচের ছিদ্রের মুখ থেকে আধ হাত দূরে সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। ধোঁয়া ভিতরে যেতেই জানোয়ারটি ওপরের ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করল এবং তাকে স্পষ্ট দেখা গেল। কিন্তু সেই ছিদ্রের মুখে মানুষ তাকে ধরবার জন্য হাত বাড়িয়ে রয়েছে দেখেই সে আবার ভিতরে চলে গেল। ইতিমধ্যে আগুন বেশ জ্বলে উঠেছে, আর তার শিখা নিচের ছিদ্রের ভিতর পর্যন্ত এক একবার চলে যাচ্ছে। আমি বলছি, "আগুন সরিয়ে নাও, হরিণ পুড়ে মরে যাবে যে।" এই বলতে বলতে একটা শব্দ হলো, আর দেখলাম হরিণ ছিদ্রের মুখে পড়ে গেছে। তৎক্ষণাৎ একজন আগুনের মধ্যেই হাত দিয়ে তাকে তুলে নিল। দেখা গেল তার শরীরের স্থানে স্থানে লোম পুড়ে গেছে এবং সে নির্জীব হয়ে পড়েছে। তাকে বাঁচাতে চেষ্টা করা গেল, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। বড় কষ্ট পেয়েছিলাম সেদিন। ওই জীবটিকে কারো মারতে ইচ্ছা ছিল না। আমার হরিণ শিকারের গল্প কোনোটাই ভালো গল্প নয়। ভালো হবে কি করে? নিরীহ প্রাণীর শিকার, যার ভিতর বিপদের সম্ভাবনা নাই, ভালো গল্পের বিষয় হয় না। আর একদিন একটা হরিণ শিকারে লজ্জিত হয়েছিলাম। বের শিকারে মাচানে বসেছি, দেখলাম দূরে একজোড়া হরিণ আসছে। তার মধ্যে একটা শিঙাল অর্থাৎ পুরুষ। আস্তে আস্তে কতকগুলো গাছের আড়ালে তারা চলে গেল, আর দেখতে পেলাম না। আমি সেই দিকেই চেয়ে রইলাম, কোথায় আবার তাদের দেখা যাবে। একটু পরেই দেখলাম একটা ফাঁকের ভিতর দিয়ে শিং 2টা দেখা যাচ্ছে। ঝোপ থাকায় হরিণের নিচের অংশ দেখা যাচ্ছিল না। শিং 2টা স্থির হয়েছিল, তার মানে হরিণ এক জায়গায় দাঁড়িয়েছিল। শিংয়ের একটু পিছনে লক্ষ্য করে ফায়ার করাতে শিং আর দেখা গেল না। বুঝতে পারলাম না গুলি লাগলো কিনা। সেই দিকে চেয়ে থাকতে থাকতে খানিকক্ষণ পরে প্রায় ঠিক সেইখানেই শিং 2টা পুনরায় দেখা গেল। আবার ফায়ার করলাম, আর এইবার পুরুষ হরিণটা একবার লাফিয়ে উঠল। তারপর আর দেখা গেল না। বিট যখন শেষ হলো তখন গিয়ে দেখলাম 2টা হরিণই, অর্থাৎ পুরুষ হরিণ এবং হরিণী, মরেছে। আমার প্রথম ফায়ারের সময় হরিণীটি ঝোপের মধ্যে হরিণকে আড়াল করে দাঁড়িয়েছিল, আর ওই ফায়ারের গুলি তারই কণ্ঠনালী ছিন্ন করে বেরিয়ে গিয়েছিল। দ্বিতীয় ফায়ারটা পুরুষ হরিণের পার্শ্বদেশ ভেদ করেছিল। অজানিতভাবে হরিণীকে মেরে শিকারের নিয়ম বহির্ভূত কাজ করে লজ্জিত হয়েছিলাম। কোল সাঁওতালদের মধ্যেও যে শিকারের নিয়মানুবর্তিতার এবং ন্যায়ানুবর্তিতার, অর্থাৎ যাকে স্পোর্টিং স্পিরিট বলা যেতে পারে, তার অভাব নাই। তার সুন্দর পরিচয় একবার একটা হরিণ শিকারে পেয়েছিলাম। বের শিকারে আমার মাচানের সামনে দিয়ে একটা সম্বর হরিণ মহাবেগে ছুটে যাচ্ছে। এমন সময় তাকে গুলি করলাম। হরিণটা পড়ল না, পালিয়ে গেল। তার অল্পক্ষণ পরেই বিট শেষ হলো। মাচান থেকে নেমে জঙ্গলের ভিতর দিয়ে ক্যাম্পে ফিরে যাচ্ছি। সেই সময় খানিক দূরে একটা ভারী গোলমাল শুনতে পেলাম। চেয়ে দেখলাম অনেকগুলি বিটার ছুটোছুটি করছে, আর তাদের ভিতর কয়েকজন বনের মধ্যে কি একটাকে লক্ষ্য করে তীর ছুটছে। আমি দৌড়ে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম যে 25-30 হাত দূরে একটা সম্ভর তীরবিদ্ধ হয়ে মাটিতে পড়েছে। জিজ্ঞাসা করায় লোকগুলি বলল যে তারা যেতে যেতে দেখতে পেল যে ওই সম্ভরটা আস্তে আস্তে চলেছে, আর দেখেই তারা তীর মেরে তাকে ফেলেছে। আমার মনে হলো যে আমি যে সম্ভরকে গুলি করেছিলাম সেইটাই, এবং সে নিশ্চয় আমার গুলিতে আহত হয়েছিল, কারণ তখনই বিট শেষ হয়েছে। মাচান থেকে ওই জায়গা আধ মাইলের মধ্যে। ও অবস্থায় সম্বর আহত না হলে ওই রকম জায়গায় ধীরে ধীরে যেত না, বিটারদের দেখেই দৌড়ে পালাতো। আমি ওই লোকদের বললাম যে ওই সম্বর আমার গুলিতে আহত, এবং সেই জন্যই তারা তাকে মারতে পেরেছে। এই কথা শুনে তাদের ভিতর থেকে একজন আধবয়সী লোক, যার চোখে মুখে কর্তৃত্বের ছাপ রয়েছে,
বেরিয়ে এসে বলল, তুই এখন আর শম্বরের কাছে যাস নে। এইখান থেকে বল, শম্বরের কোথায় গুলি করেছিস? আমি বললাম যে আমি শম্বরের ডান পাশে গুলি করেছি, আর খুব সম্ভব গুলি তার পেটে লেগেছে। পেটে লেগেছে একথা বলার কারণ এই যে আমার শক্তিশালী রাইফেলের গুলি শম্বরের বুকে লাগলে সে কখনোই অত দূরে আসতে পারত না, আর পায়ে লাগলেও পা চূর্ণ হয়ে যেত। 3 পায়ে এর মধ্যে অতটা পথ চলে আসতে পারত না, রাস্তাতেই পড়ত। আমি কোন দিক থেকে কিভাবে গুলি করেছি সে কথা শুনে সেই লোকটি বলল, আয় এইবার দেখি গিয়ে। তখন সকলে মিলে সেখানে গিয়ে দেখলাম যে আমার কথাই ঠিক। গুলি শম্বরের তলপেটের ডান পাশে লেগে তলপেট ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। একটা বড় শম্বরের শরীরে এপার ওপার ছিদ্র করে দিয়ে বেরিয়ে যায় এত বড় আঘাত তীরের দ্বারা হওয়া কঠিন। এই দেখে তখনই সেই প্রৌঢ় লোকটি তার সঙ্গীদের সম্বোধন করে বলল, এ সম্বর আমাদের নয়, এটা বাবুর সম্বর। এবং এই কথা বলা মাত্র সকলে সম্বর থেকে সরে গিয়ে দাঁড়ালো। তখন আমি তাদের হেসে বললাম, না, এ আমি নেব না, তোমরা নাও, চামড়াটা আমাকে দিও। এই বলতেই প্রৌঢ় লোকটি উড়িয়া ভাষায় বলে উঠল, আরে হে তো রজাপরি হেলা, অর্থাৎ এ যে রাজার মতো হলো। তার মানে আমার আচরণটা রাজার মতোই উদার হলো। এতই খুশি তারা হয়েছিল সম্বরটা পেয়ে। 1 ঘন্টার মধ্যেই 1 খণ্ড মাংস আর চামড়াটা আমার ক্যাম্পে পৌঁছল। জিজ্ঞাসা করে জেনেছিলাম প্রৌঢ় লোকটি একজন দেশ প্রধান, অর্থাৎ যে তার জাতির সমস্ত সামাজিক ব্যাপারে নির্দেশক এবং বিচারক, এবং ওই বিষয়ে যার আদেশ জাতির সকলে মানতে বাধ্য। শিকারে নিহত জন্তুর ওপর দাবি নিয়ে যদি এদের মধ্যে কোনো বিবাদ উপস্থিত হয়, তখন দেশ প্রধানই সে বিবাদের নিষ্পত্তি করে। জঙ্গল বিট করা ছাড়া আরও অনেক উপায়ে হরিণ শিকার করা যায়। কয়েক রকম বনের ফল হরিণের বড় প্রিয়। ওই সব ফল পাকলে হরিণ প্রায়ই সেই গাছের গোড়ায় আসে, আর শিকারী ওই রকম জায়গায় লুকিয়ে বসে থেকে মারে। জঙ্গলের ধারে যেসব শস্যের ক্ষেত থাকে, যেমন মুগ, কলাই, অরহর ইত্যাদি, রাত্রিতে ওই ক্ষেতের কাছে অপেক্ষা করে বসে থাকলেও হরিণ শিকার করা যায়। শস্যের ক্ষেতে চিতল হরিণই আসে, সম্ভর নয়। সম্ভর গভীর বনেই থাকতে ভালোবাসে, লোকালয়ের কাছে খুব কম আসে। চিতল হরিণ কিন্তু অনেকটা মানুষ ঘেঁষা। বেশি দিন হরিণ শিকার বন্ধ থাকলে এদের এত বেশি বংশবৃদ্ধি হয় যে তখন জঙ্গলের নিকটবর্তী ক্ষেতগুলিতে কৃষি রক্ষা করা কঠিন হয়ে ওঠে। কিছুদিন আগে ময়ূরভঞ্জের প্রধান শহর বারিপদার সংলগ্ন রক্ষিত জঙ্গলে চিতল হরিণ এত বেশি হয়েছিল যে সন্ধ্যার পরে শহরের কাছেই প্রধান মোটর রাস্তার উপরে দলে দলে তাদের দেখা পাওয়া যেত, এবং ক্ষেতের ভিতর ঢুকে ফসল নষ্ট করা তাদের নিত্যকার ব্যাপার হয়ে পড়েছিল। তখন শিকারীদের অবাধ হরিণ শিকারের অনুমতি দেওয়া ছাড়া উপায় রইল না। কিছুদিন পরে হরিণের সংখ্যা কত কমে যাওয়াতে পুনরায় হরিণ শিকারের নিষেধাজ্ঞা প্রচারিত হয়েছে। তোমরা বোধহয় সকলে জানো না যে যেসব জন্তু মাংসাশী নয়, ঘাসপাতা ফলমূল খেয়ে জীবনধারণ করে, তাদের মাঝে মাঝে নুন খাওয়ার বড় দরকার হয়। এ না হলে তাদের স্বাস্থ্য ভালো থাকে না। আর সেই জন্য নুন খাওয়ার প্রবৃত্তি ওই সব জন্তুর একটা স্বভাবজ সংস্কার। তোমাদের মধ্যে যাদের ঘরে ঘোড়া, গরু বা মহিষ আছে, তারা দেখে থাকবে যে ওই সব জন্তু নুন খেতে কত ভালোবাসে। ওই সব গৃহপালিত পশুকে মাঝে মাঝে নুন খেতে দিতেই হয়। বনের হরিণ, গয়াল, যার কথা পরে বলছি, এমনকি হাতিও ওই রকম নুন খেতে ভালোবাসে। বলতে পারো তারা নুন পায় কোথায়? বনের মধ্যেই তাদের নুন জোটে। বনের মধ্যে স্থানে স্থানে লোনা মাটি থাকে, তারা ওই মাটি চাটে। বিশেষত যে সব নির্ঝরের উৎপত্তি স্থান লবণাক্ত, এবং সেই কারণে যেখানে লোনা মাটি সর্বদাই ভিজে থাকে বা মাটিতে লোনা জল জমে থাকে, সেখানে ওইসব জানোয়ারের গতিবিধি অত্যন্ত বেশি। ওইসব জায়গায় গেলেই দেখা যায় মাটিতে বহু হরিণ, গয়াল আর হাতির পায়ের দাগ। তারা স্থানটি মারিয়ে চটকে কাদা করে রেখে গেছে। এই রকম জায়গার ওই দেশি নাম হচ্ছে ভোল, এবং একে ইংরেজিতে বলে সল্ট লিক। এই ভোল হরিণ বা গয়াল শিকারের একটি প্রকৃষ্ট স্থান। ভোলের কাছে মাচান করে রাত্রিতে বসে থাকলে প্রায়ই ওইসব জন্তুর দেখা পাওয়া যায়।
আমি বহুবার ভোলে বসেছি। ভোলে যেসব জন্তু আসে তারাও খুব সতর্ক হয়ে আসে, কারণ মানুষের মতো বাঘও ওইসব ভোলের কাছে গুপ্তভাবে শিকারের অপেক্ষায় বসে থাকে। আমি যত ভোল দেখেছি তার অনেকগুলোর কাছেই নরম মাটিতে বাঘের পায়ের চিহ্ন দেখতে পেয়েছি। সেই জন্য রাত্রিতে একা ভোলের কাছে মাচান থেকে নামা বিপজ্জনক। আমার মনে হয় সম্বর জানোয়ারটি চিতল হরিণের চেয়ে বেশি সতর্ক স্বভাবের, কারণ দেখেছি যে চিতল হরিণ একবার ভোলের কাছে আসলে প্রায়ই নুন না চেটে ফিরে যায় না, কিন্তু সম্বর বড়ই ইতস্তত করে। ভোল থেকে দূরে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যায় এবং কখনো কখনো সেখান থেকে ডাকতে আরম্ভ করে। সম্বরের ডাক বড় অদ্ভুত শুনতে, অনুকরণ করা কঠিন। ডাক খুব চওড়া এবং ভাঙা ভাঙা হলেও গম্ভীর। গভীর রাত্রিতে বনের মধ্যে প্রতিধ্বনি তুলে সে ডাক যখন আকাশে কাঁপতে কাঁপতে ছড়িয়ে যায়, তখন যারা এটাকে হরিণের ডাক বলে না জানে তাদের মনে ভয়ের উদ্রেক হয়। গভীর জঙ্গলে সম্বর শিকারের আর একটা জায়গা আছে। পূর্ণবয়স্ক পুরুষ সম্বরের একটা আশ্চর্য অভ্যাস আছে। পাহাড়ের উপত্যকায় সমতল বনভূমির ওপর দিয়ে যে সমস্ত ছোট পার্বত্য নদী বয়ে যায়, সেগুলোর দুই তীরে জায়গায় জায়গায় খানিক দূর পর্যন্ত মাটি এত ভিজে আর নরম থাকে যে তার উপর দিয়ে চলতে গেলে কাদায় পায়ের পাতা ডুবে যায়। পৌষ মাঘ মাসে যখন পাহাড়ের মধ্যে শীতের প্রকোপ অত্যন্ত বেশি হয়, তখন বড় পুরুষ সম্বরগুলো এসে জলের ধারে ওই কাদায় রাত্রিতে শুয়ে পড়ে থাকে আর গড়াগড়ি দেয়। প্রত্যেক সম্বরের তার নিজের পছন্দ করা একটা করে নির্দিষ্ট জায়গা থাকে শুয়ে থাকবার জন্য। একই জায়গায় রোজ শুয়ে থাকতে থাকতে জায়গাটা একটা লম্বা গর্তে পরিণত হয়ে গিয়ে ছোট নৌকার খোলের মতো আকার ধারণ করে, আর তার ওপরটা বেশ মসৃণ হয়। ওই গর্তগুলোকে ওই দেশের লোকেরা পটিয়া বলে। পটিয়া মানে পাটি বা মাদুর, যার ওপর শোয়া বা বসা যায়। পর্বতের ধারে একটি গ্রামের অধিবাসী এক ভদ্রলোকের সঙ্গে আমি শীতকালে মাঝে মাঝে পর্বতের উঁচু উপত্যকার মধ্যে পটিয়া দেখতে যেতাম। যেখানে যেখানে তিনি আমাকে নিয়ে যেতেন প্রত্যেক জায়গায় ৫-৬টা করে পটিয়া রয়েছে দেখতে পেতাম। পটিয়াগুলি ভালো করে দেখলে দেখা যায় সবগুলিতেই সম্বরের মোটা মোটা লোম কাদার সঙ্গে মিশে রয়েছে। আমি দু একবার পটিয়ার ওপর মাচানে বসেছি, কিন্তু আমি বসে থাকতে সম্বর আসেনি। খানিক দূরে দাঁড়িয়ে ডেকে ফিরে গেছে। বোধহয় মানুষের গন্ধ নাকে যাওয়ায় পটিয়াতে আসতে সাহস করেনি। ওই ভদ্রলোকের প্রধান কাজই ছিল কয়েকজন খড়িয়া বা বাথুরি, অর্থাৎ ওই দেশের আরেকটি অনার্য জাতি, অনুচরের সঙ্গে পাহাড়ে পাহাড়ে ঘুরে হরিণ শিকার করা। তার এক অত্যন্ত পুরানো জোরনলি গাদা রাইফেল ছিল, তাই দিয়ে তিনি ওই কাজ করতেন। সমতলবাসী লোকদের ভিতর ওরূপ পাহাড়ে চড়তে দক্ষ লোক আমি খুব কম দেখেছি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সম্বরের ওই রকম শীতকালে পটিয়াতে শোবার অভ্যাসের কারণ কি। তিনি বলেছিলেন যে তিনি নিজেও ঠিক জানেন না, তবে দুইটি কারণের কথা শুনেছেন। একটি হচ্ছে যে যে কারণেই হোক ওই সময়ে পুরুষ সম্বরের দেহে বেশি চর্বি সঞ্চিত হয়ে শরীর গরম হয়ে যায়, আর সেই অস্বস্তি নিবারণের জন্য তারা পটিয়াতে শোয়। অপর কারণ, ওই সময়ে পাহাড়ে উপত্যকায় একরকম লম্বা ঘাসের ফুল ফোটে, যাতে কাটার মতো লম্বা আর সরু সরু কাঠি থাকে। সেই কাটা সম্বরগুলোর গায়ে বিধে জ্বালা দেয় আর চুলকানির সৃষ্টি করে, আর তাই নিবারণ করবার জন্য তারা ওই উপায় অবলম্বন করে। আমি কিন্তু শেষের কারণটা সঙ্গত বলে মনে করি না। যদি তাই হতো তাহলে কেবল পুরুষ সম্বরগুলোই পটিয়াতে আসবে কেন? স্ত্রী সম্বরগুলোর গায়ে কি কাটা ফোটে না? হরিণ শিকারের আর এক উপায় আছে, এবং তাকেই যথার্থ মৃগয়া বলা যেতে পারে। সেটা হচ্ছে বনের মধ্যে হরিণের পদচিহ্ন অনুসরণ করে তাকে শিকার করা। এটা মোটেই সহজ কাজ নয়, এবং নিপুণ শিকারী না হলে করতেই পারে না। শিকারী বনের মধ্যে এক জায়গায় হরিণের সদ্য পদচিহ্ন দেখতে পেল, আর সেইটাকে দেখতে দেখতে নিঃশব্দে অনুসরণ করে চলল। যেতে যেতে মাঝে মাঝে সে চিহ্ন অস্পষ্ট হয়ে হারিয়ে যেতে লাগল, আর শিকারী অনেকটা ঘুরে বেরিয়ে অনুসন্ধান করে পুনরায় ওই চিহ্ন আবিষ্কার করে তাই ধরে চলল। সময়ে সময়ে অন্য হরিণের পদচিহ্নের সঙ্গে মিশে খানিক দূর গিয়ে আবার আলাদা হয়ে দেখা দিল। এই রকম সতর্ক হয়ে নিঃশব্দে ঘণ্টার পর ঘণ্টা চলে হয়তো হরিণের দেখা মিলল, না হয় অনুসরণ একেবারেই নিষ্ফল হল। হয়তোবা হরিণের দেখা পাওয়া মাত্র গুলি করবার আগেই
সে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। শিকারী আবার তাকে অনুসরণ করে চলল। যেসব বনে বাঘ ভালুক আছে, সে বনে এইরূপ অনুসরণ মোটেই নিরাপদ নয়। অতিশয় সতর্কতার সঙ্গে চলতে হয়। যারা সর্বদা জঙ্গলে বেড়াতে অভ্যস্ত নয়, তাদের আর এক মুশকিল আছে। গভীর জঙ্গলে ঢুকে বিভিন্ন দিকে কয়েকবার ঘোরার পর ওই রকম লোকের দিকভ্রম হয়। সে তখন সহজে বন থেকে বেরিয়ে আসতে পারে না। এই দিকভ্রম তোমার আমার হবে, কিন্তু যারা জঙ্গলের ধারে বাস করে এবং সর্বদা জঙ্গলে বেড়াতে অভ্যস্ত, তাদের সহজে হবে না। তাদের অপরিচিত নতুন জঙ্গলে ছেড়ে দিলেও নয়। সেই জন্য গভীর বনে জানোয়ারের পদচিহ্ন অনুসরণ করার সময় আমি সর্বদাই ওই রকম একজন লোককে সঙ্গে নিতাম। সে আমার পিছনে আসত এবং হারিয়ে যাওয়া চিহ্ন আবার খুঁজে বার করতে সাহায্য করত। পদচিহ্ন অনুসরণ করে শিকার শীতকাল বা গ্রীষ্মকালে হয় না, বর্ষাকালে তার পক্ষে প্রশস্ত সময়। এর কারণ কি বলে দিতে হবে? শীত বা গ্রীষ্মকালে মাটি শুকিয়ে এত শক্ত হয়ে থাকে যে অধিকাংশ জায়গায় তার উপর জানোয়ারের পায়ের চিহ্ন পড়ে না। বর্ষাকালেও যখন কয়েকদিন বৃষ্টি বন্ধ হয়ে থাকে, তখন ওই রকম শিকারে সুবিধা হয় না, কারণ তখন একেবারে সদ্য নূতন পদচিহ্নের ও দু একদিন আগেকার পদচিহ্নের পার্থক্য অনেক সময় ভালো বোঝা যায় না। আর পদচিহ্ন একেবারে নূতন না হলে তা অনুসরণ করে কোনো লাভ নাই। এই রকম শিকারের সকলের চেয়ে ভালো সময় হচ্ছে যখন কয়েকদিন ধরে একাধিক্রমে ঝড় বৃষ্টি চলেছে। ওই রকম সময়কে ওই দেশে চলতি কথায় বলে ঝড়ি। ঝড়ির সময় জঙ্গলে ঢুকে শিকার করে বেড়ানো যে খুব কষ্টসহিষ্ণু আর দৃঢ় স্বাস্থ্যের লোকের কাজ, তা বলাই বাহুল্য। শিকারে কৃতকার্য হলে তখন কিন্তু আর ও কষ্টের কথা মনে থাকে না। শুধু যে শিকারের উত্তেজনা বা শিকারের সাফল্য এই কষ্টের লাঘব করে তা নয়, জঙ্গলের একটা মোহ আছে, তাতে অনেক সময় মনকে বড়ই আকৃষ্ট করে। তোমরা অনেকে বর্ষাকালে পূর্ববঙ্গের বড় বড় নদী দেখেছ। মেঘাচ্ছন্ন আকাশের নিচে বিশালকায়া নদীর বর্ষণস্ফীত খরস্রোত মুখর উন্মার্গ জলবাহী দিগন্ত প্রসারিত বিপুল গৈরিক প্লাবনের বিরাট রূপ মনকে অভিভূত করে, সন্দেহ নাই। সে এক বিশাল সৌন্দর্য। কিন্তু পাহাড়ের কোলে বনে বনে বর্ষার যে রূপ ফুটে ওঠে, তাও অপরূপ। ছেলেবেলায় যখন কবিদের ঋতু বর্ণনা পড়তাম, তা একালের হোক বা সেকালের হোক, তখন ভাবতাম যে সব সৌন্দর্যকণার উপকরণ দিয়ে তারা যে কোনো ঋতুর বিশেষ বিশেষ মূর্তি গড়ে তুলেছেন, কোনো একটা জায়গায় সেগুলির একত্র সমাবেশ কি সত্যই দেখতে পাওয়া যায়? তারপর পরিণত বয়সে বর্ষাকালে পাহাড়ে জঙ্গলে বেড়াবার সময় দেখতাম যে যা কিছুতে বর্ষার সত্যকার রূপ ফুটিয়ে তোলে, তা সেখানে সব একত্র হয়ে ইন্দ্রিয়ের দ্বারে এসে সজোরে আঘাত করে অন্তত খানিকক্ষণের জন্যও সমস্ত চেতনাকে অধিকার করে বসে এবং মনকে নিষ্পন্দ করে দেয়। জলগর্ভ ঘন মেঘে আকাশ কালো হয়ে গেছে। সে রং পাহাড়ের গায়ে বনের কালো রঙের সঙ্গে মিশে সব একাকার করে দিয়েছে। ওই কালোর নিচে মাঝে মাঝে এক একখণ্ড ছিন্ন প্রান্ত ধূসর মেঘ পাখা বিস্তার করে আকাশের এক দিক থেকে জোর হাওয়ায় ভর করে এসে বনের ওপর দিয়ে বৃষ্টির ধারা ছড়িয়ে যাচ্ছে। বনের মধ্যে কোলাহল তুলে একবার দমকা বাতাস ছুটে আসছে। তার আঘাতে গাছের মাথা অধীরভাবে আছাড়ি বিছাড়ি করে দুলে উঠছে, আর পাতায় পাতায় সঞ্চিত জলভার ঝরঝর করে ঝরে পড়ছে। ছোট ছোট পার্বত্য নদীগুলি ফুলে উঠে কলকল শব্দে নাচতে নাচতে ফেনা তুলে ছুটেছে। তাদের রূপ গর্বের সীমা নাই। বনের অন্য সব পাখিরা নীরব, কেবল থেকে থেকে সরোজ সংবাদিনী দ্বিধাভিন্না কেকারবে ময়ূর ডেকে উঠছে। মাঝে মাঝে পাহাড়ের ভিতর থেকে হাতির বৃংহিত ধ্বনি আর্দ্র বাতাসে ভেসে আসছে, আর বর্ষার মেঘের মৃদু গম্ভীর গর্জন পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। বৃষ্টির ঝমঝম শব্দের সঙ্গে ওই সব শব্দ মিশে গিয়ে এমন এক সুরের সৃজন করে তোলে, যাকে বর্ষার অন্তরের সুর বলা যেতে পারে। শিকারের অন্বেষণে চলতে চলতে ওই সুরে তন্ময় হয়ে মাথায় বৃষ্টির ধারা নিয়ে বন্দুকের ওপর ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে যাওয়ার স্মৃতি আজও ভুলতে পারিনি।